আজকে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আমরা চ্যাপ্টার 5 এ যেতে চাই। এখন বেছে বেছে পড়বো অল্প অল্প জিনিস। চ্যাপ্টার 5টা মূলত স্ট্যাক ডাটা স্ট্রাকচার নিয়ে। চ্যাপ্টারের নামটা দেখো, বলছে আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ স্ট্যাক ডাটা স্ট্রাকচার। স্ট্যাক ডাটা স্ট্রাকচারের অপারেশনটা বোঝা, এবং এইখানে আমরা যে জিনিসগুলা পড়বো সেগুলা হচ্ছে স্ট্যাক ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানবো এবং তার কিছু টার্মিনোলজিস যেমন পুশ কি, পপ কি, লিফো কি, ফিফো কি, এগুলা জানবো। তারপরে স্ট্যাকে ডাটা এড বা রিমুভ করার অ্যালগরিদম দেখবো। ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স নোটেশন সম্পর্কে জানবো এবং ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্সে রূপান্তর করা যায় তার একটা অ্যালগরিদম দেখব। তো স্ট্যাক আমরা সবাই জানি, স্ট্যাক একটা ডাটা স্ট্রাকচারের নাম। এর আগে আমরা ডাটা স্ট্রাকচার পড়ে এসেছি এরে, তাই না? এরে ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ধারাবাহিক ডাটা থাকে এবং ডাটাগুলো একই টাইপের হয় এবং যে কোনো ডাটা যে কোনো সময় অ্যাক্সেস করা যায়। ধরো আমার এরেতে 10টা ডাটা আছে, আমি বাধ্য না যে 1 নাম্বার ডাটা পড়ার পর 2 নাম্বার ডাটাতে যেতে হবে, 2 নাম্বার ডাটা পড়ার পর 3 নাম্বার ডাটাতে যেতে হবে, এইরকম বাধ্যবাধকতা এরেতে নেই। বাট স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। স্ট্যাক, STACK, স্ট্যাক শব্দটার অর্থ কি? স্ট্যাক শব্দের অর্থ হচ্ছে স্তূপ। দেখবা ট্রাক থেকে যখন চালের বস্তা নামিয়ে রাখে কোথাও, বলে স্ট্যাক দাও, চালের বস্তা স্ট্যাক দাও। তার মানে কি? একটা বস্তার উপর আরেকটা বস্তা রাখো, এটাকেই বোঝায় স্ট্যাক বা স্তূপ করা। তো চালের বস্তা যদি একটার উপর একটা আমরা রাখি আর 10টা বস্তা এইভাবে রাখি একটার উপরে আরেকটা, তাহলে কিন্তু সর্বপ্রথম যে বস্তাটা রেখেছিলাম সে সবার নিচে। ইচ্ছা করলে আমি ওই বস্তাটা টেনে বের করতে পারবো না, আর যদি টেনে বের করতে যাই উপরের গুলো আমার উপর পড়বে আর। তো সেজন্য চালের বস্তা কি করে, সর্বশেষ যে বস্তাটা রেখেছিল সবার উপরে সেই বস্তাটা কিন্তু সবার আগে নামিয়ে আনে, তাই না? সর্বশেষ বস্তাটা না নামানো পর্যন্ত কিন্তু তার আগের বস্তাটাই ধরিয়া টান দিবে না, তাহলে উপরেরটা পড়ে যাবে এসে। তো আমাদের কোনো ডাটা যদি ঠিক এইরকম স্তূপ আকারে রাখি চালের বস্তার মতো, এবং সেখানে যদি আমরা বৈশিষ্ট্যটা এমন বানাই যে ডাটাগুলো আমি যে সিরিয়ালে রাখবো, সবার আগে যে ডাটাটা রাখবো আমি কল্পনা করব এটা সবার নিচে, তারপরে তারপরের ডাটাটা তার উপরে, তারপরেরটা তার উপরে। তার মানে সর্বশেষ যে ডাটাটা রাখবো সেটাকে সবার আগে বের করে আনতে হবে। আমি চাইলে সিরিয়াল ব্রেক করতে পারবো না। সর্বশেষ যে ডাটাটা তাকে আমি আগে বের করে নিয়ে আসবো, তারপরে তারপরেরটা, তারপরে তারপরেরটা। তার মানে এখানে উল্টা সিরিয়ালে বের করব, যে সিরিয়ালে ডাটা রাখবো তার উল্টো সিরিয়ালে বের করে আনবো। এই জন্য দেখো এই চিত্রে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, দেখা যায়। হ্যাঁ, দেখো এইখানে একটা স্ট্যাকের ছবিতে আমরা একদম উপরের ডাটাটাকে বলছি টপ ডাটা। এই টপ ডাটা মানে সে সবার শেষে যে ডাটাটা রাখা হয়েছে, অর্থাৎ চালের বস্তার সাথে কম্পেয়ার করলে সবার শেষে যে বস্তাটা রাখা হয়েছে সেটাই টপ ডাটা। টপ ডাটার অর্থ হচ্ছে তুমি এখন যদি একটা ডাটা স্ট্যাক থেকে বের করে নিতে চাও সেটা হবে টপের ডাটা, কারণ একদম নিচের ডাটাটাকে 9, তার মানে 9 সবার আগে আমরা এটাতে রেখেছি, তারপর 10 রেখেছি, তারপর 7, তারপর 6, তারপর 5, সবার শেষে 5 রেখেছি। সুতরাং 5 হচ্ছে টপ ডাটা, এবং তুমি যদি এখন একটা ডাটা এখান থেকে বের করে নিতে চাও সেটা হবে 5। তারপরে তুমি বের করে নিতে পারবা 6 কে, তারপরে তুমি বের করে নিতে পারবা 7 কে, তারপর 10 কে, তারপর 9 কে। এই সিরিয়ালটা তোমাকে মানতে হবে। তাহলে যে সিরিয়ালে ডাটা রেখেছিলা, স্তূপ করেছিলা, স্ট্যাক করেছিলা, তার উল্টো সিরিয়ালে তোমাকে বের করে আনতে হবে ডাটাগুলো। দেখো দুইটা শব্দ আমরা ব্যবহার করে থাকি স্ট্যাকের ক্ষেত্রে, স্ট্যাক টার্মিনোলজিস বলছি আমরা। স্ট্যাকের ক্ষেত্রে দুইটা টেকনিক্যাল টার্ম ব্যবহার করি আমরা, একটার নাম পুশ আর একটার নাম পপ। টার্মিনোলজিস মানে টেকনিক্যালি যে শব্দগুলো আমরা এর ক্ষেত্রে ব্যবহার করি স্ট্যাকের ক্ষেত্রে। পুশ আর পপ। পুশ মানে ধাক্কা দেওয়া, আর পপ পুশের বিপরীত।
অর্থাৎ পুশ মানে হচ্ছে স্টেকে ডাটা রাখা, আর স্টেক থেকে যখন ডাটা বের করে নিয়ে আসবো এটার নাম হচ্ছে পপ। এই জন্য দেখো আমরা বলছি পুশ মানে হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু এ স্টেক। একটা ডাটা, এলিমেন্ট মানে কি, ডাটা স্ট্রাকচারের কোন একটা ডাটা। তো পুশ মানে হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু এ স্টেক, স্টেকের ভিতরে কোন একটা ডাটা রাখা, ঢুকানো। আর পপ হচ্ছে ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম এ স্টেক, একটা স্টেক থেকে কোনো ডাটা মুছে ফেলা বা বের করে নিয়ে আসা, এটা হচ্ছে পপ। তাহলে পুশ আর পপ সবটাই কিন্তু শেষে ঘটবে, মানে টপে ঘটবে। আমি যদি নতুন একটা ডাটা ইনসার্ট করি, পুশ করি, তাহলে টপ ডাটার পরে এটা গিয়ে সংযোজন হবে, টপেরও উপরে। আর পপ যদি করি তাহলে টপ ডাটাটা বের হয়ে আসবে। ঠিক আছে? এখানে লিফো বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটা কার বৈশিষ্ট্য? এই স্ট্যাকেরই বৈশিষ্ট্যকে সংক্ষেপে বলা হয় লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। সর্বশেষ যে ডাটাটা রেখেছি সেটাই প্রথম বের করে আনতে হয়, এই জন্য স্ট্যাকের বৈশিষ্ট্যটাকে সংক্ষেপে বলা হয় লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। বা এটাকে ফিলো বলে, ফিলো মানে হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, উল্টা কথা, মানে যেটা সবার আগে ঢুকাবো সেটা সবার পরে বের হয়ে আসবে, কারণ অত নিচে পড়ে গেছে, স্টেকের নিচে পড়ে গেছে, তাই না? স্তূপের সবার নিচে পড়ে গেছে, এই জন্য স্টেকের ক্ষেত্রে এটাকে ফিলো বলা হয়, ফার্স্ট ইন লাস্ট আউট অথবা লাস্ট ইন ফার্স্ট আউট, দুইটা কথা একই, তাই না? এটা স্টেকের বৈশিষ্ট্যটাকে উপস্থাপন করতেছে যে স্টেকে ডাটা কিভাবে রাখা হয় আর কিভাবে বের করা হয়। যে লাস্ট ইন ফার্স্ট আউট, যে ডাটাটা সবার শেষে রাখবো সেটা সবার আগে বের করব, একইভাবে ফার্স্ট ডাটাটা সবার শেষে বের হবে, এটাই হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। একই কথা ঘুরিয়ে দুই ভাবে বলা হচ্ছে। ওকে, দেখো এখানে দুইটা অ্যালগোরিদম আমরা দেখব, ছোট ছোট দুইটা অ্যালগোরিদম, খুবই ছোট ছোট দুইটা অ্যালগোরিদম, কিন্তু এই দুইটার একটা তোমরা পরীক্ষাতে পাবাই। ঠিক আছে, স্ট্যাকে এটা হলো পুশের অ্যালগোরিদম, মানে হচ্ছে স্ট্যাক হচ্ছে, তো পুশের অ্যালগোরিদমে দেখো আমরা একটা স্ট্যাক যখন বানাই, একটা স্ট্যাক যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিক্লেয়ার করি, তখন আমরা ওই স্ট্যাকের একটা সাইজ ডিক্লেয়ার করি। ধরো স্ট্যাকের সাইজ ডিক্লেয়ার করলাম 10, তাহলে ম্যাক্স স্ট্যাক হচ্ছে ওই ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, এসটিকে মানে স্ট্যাককে সংক্ষেপে বলা হচ্ছে, স্ট্যাকের ম্যাক্সিমাম সাইজটাকে বলা হয় ম্যাক্স স্ট্যাক, ম্যাক্স স্ট্যাক। ঠিক আছে? আর টপ আমরা জানি, টপ হচ্ছে সর্বশেষ ডাটা, যেটা আমরা এখানে দেখেছিলাম, যে সর্বশেষ যে ডাটাটা আমরা স্ট্যাকে পুশ করব, ইনসার্ট করব, তাই না? অন্যান্য ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে বলা হয় ইনসার্ট করা, স্ট্যাকের ক্ষেত্রে বলা হয় ডাটা ঢুকানোটাকে বলা হয় পুশ করা। তো সর্বশেষ যে ডাটাটা আমরা পুশ করব সেটাই হচ্ছে টপ ডাটা। তো এখানে প্রথমেই একটা কম্পেয়ার করা হচ্ছে, যেমন আমি এখানে যে চিত্রটা দেখাচ্ছি, দেখো এই চিত্রটায় আমরা জায়গা নিয়েছি 5টা, এবং এই 5টা জায়গায় 5টা ডাটা অলরেডি রেখে ফেলেছি। তাহলে এই স্ট্যাকে কি কোনো জায়গা আছে আর নতুন করে ডাটা রাখার? না স্যার। না। এই স্ট্যাকের ম্যাক্স স্ট্যাক কত আমি যদি জানি, ম্যাক্স স্ট্যাক নিশ্চয়ই 5 রেখেছি, কারণ 5টা জায়গা। তো ম্যাক্স স্ট্যাকের ভ্যালুটা আমাকে বলে দিবে এই স্ট্যাকে জায়গা আছে কতটা। আর টপের ভ্যালু কি হয়? প্রথম যখন আমরা 9 কে ঢুকিয়েছিলাম তখন টপের ভ্যালু কি ছিল? 9 স্যার। নো। 10 কেন? 9 এখন 10 7 6 এগুলা হচ্ছে ডাটা বা এলিমেন্ট, তাই না? আর এই স্ট্যাকের অ্যাড্রেস কি হবে? 1 2 3 4 5,
তাই হবে না? জি স্যার। তাহলে 9 যখন আমরা রেখেছিলাম তখন টপের ভ্যালু ছিল 1। টপ তো বলে দিচ্ছে সে এখন কত নাম্বার লোকেশনে ইন্ডেক্সে আছে, অর্থাৎ স্ট্যাকের কোন জায়গায় এখন ডাটা আছে, সর্বশেষ ডাটাটা। তো যখন প্রথম ডাটা আমরা পুশ করেছিলাম তখন তো একটা ডাটাই পুশ করেছিলাম, সেটা জি 9। স্যার। টপ নিশ্চয়ই 9 এর পাশে ছিল। 9 এর পাশে যদি টপ থাকে তখন টপের ভ্যালু ছিল 1। যখন আরেকটা ডাটা ঢুকালাম 10, তখন টপ চলে গেল 10 এর পাশে। টপের ভ্যালু তখন কত? 2 2, স্যার। কারণ 2 নম্বর মেমরি লোকেশনে ডাটা এখন টপ। এরপরে যখন আমরা 7 ইনসার্ট করব, টপ চলে যাবে 7 এর পাশে। তার ভ্যালু কত? Three, টপের sir. ভ্যালু 3 3। এইভাবে 6 ইনসার্ট করার পর টপের ভ্যালু হয়েছিল 4। 4, 5 ইনসার্ট করার পর টপের ভ্যালু হয়েছে 5। এখানে ডাটা আর অ্যাড্রেসটা কাকতালীয় ভাবে মিলে গেছে, আমরা এটা না করলেও পারতাম, তাই না? অন্য একটা ভ্যালু দিলেই ভালো হতো। যাই হোক, তো এখন টপের ভ্যালু 5, তাই না? জি স্যার। এখন অ্যালগরিদমে কি বলা হচ্ছে দেখো, প্রথম লাইনে যে যদি ইফ টপ ইকুয়াল টু ম্যাক্সটেক হয়, টপের ভ্যালুটা যদি ম্যাক্সটেকের সমান হয়ে যায়, তাইলে কি আর জায়গা আছে বলবো আমরা? না স্যার। না। তখন বলা হচ্ছে দেন প্রিন্ট ওভারফ্লো এন্ড রিটার্ন, মানে স্টেপ নাম্বার 3, 4, 5 এর যেতে হবে না, এইখান থেকেই রিটার্ন হয়ে যাও, কারণ জায়গা নাই তো। তার মানে কোনো একটা স্টেকে ডাটা ইনসার্ট করার প্রথম কাজ হচ্ছে চেক করা যে ওই স্টেকটা খালি আছে কিনা। কখন বুঝবো খালি আছে? যখন দেখবো টপের ভ্যালু ম্যাক্সটেকের সমান হয় নাই, অসমান, তখন আমি বুঝবো যে এখনো ফিল আপ হয় নাই। কিন্তু টপের ভ্যালু আর ম্যাক্সটেকের ভ্যালু যদি সেম হয়ে যায়, তার মানে তো টপ ম্যাক্সিমামে চলে গেছে, তাই না? বাড়তে বাড়তে আর কোনো খালি জায়গা নেই। সুতরাং এই ওভারফ্লো একটা মেসেজ আমাদেরকে যেন দেয়, আমাদেরকে যেন বুঝিয়ে দেয় যে স্টেকে আর কোনো জায়গা এখানে নাই, আমরা যেন data বুঝতে নাই। পারি। হ্যাঁ, ওভারফ্লো মানে কি? ট্যাঙ্কি ওভারফ্লো হয় পানি বললে, আমরা বলি না যে পানি উপচায়ে পড়ছে, ওভারফ্লো হচ্ছে। তাহলে স্টেকের ক্ষেত্রেও ওভারফ্লো বলতেছে, মানে হচ্ছে আমরা বুঝবো ওই স্টেকে আর কোনো জায়গা নেই। পুরানো প্রশ্নে দেখবা প্রায়ই ছোট প্রশ্ন হয় যে স্টেকের ক্ষেত্রে ওভারফ্লো এবং আন্ডারফ্লো বলতে কি বোঝায়। ওভারফ্লো মানে হচ্ছে আর কোনো জায়গা নাই, নতুন ডাটা ঢুকবে না। আর মোছার ক্ষেত্রে যখন আমরা মুছতে যাব, দেখবো ডাটা আছে কিনা। এমন যদি হয় একটা ডাটাও নাই, সব মোছা হয়ে গেছে, তখন মেসেজ দিবে আন্ডারফ্লো, মানে মোছার মতো আর কোনো ডাটা নেই। তাহলে ওভারফ্লো আর আন্ডারফ্লো স্ট্যাকের ক্ষেত্রে কি অর্থে ব্যবহৃত হয়? ওভারফ্লো ব্যবহৃত হয় স্ট্যাক ফিল আপ হয়ে গেছে এটা বোঝানোর জন্য। আন্ডারফ্লো ব্যবহৃত হয় স্ট্যাকে কোনো ডাটা নেই, মোছার মতো, এটা বোঝানোর জন্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো স্টেপ নাম্বার 1 এ আমরা বললাম যে দুইটা যদি সমান হয়ে যায়, টপ আর ম্যাক্সটেক যদি সমান হয়ে যায়, তাহলে ওভারফ্লো নামে একটা মেসেজ ছাপাইয়া থেমে যাক, রিটার্ন হয়ে যাক, এখান থেকে আর কাজ করা লাগবে না স্টেপ নাম্বার 2, 3, 4 এ। আর যদি এটা সমান না হয়, তাহলে কি সে রিটার্ন হবে আর ওভারফ্লো ছাপাবে? নিশ্চয়ই না। না স্যার, তা হবে না। সে তখন স্টেপ নাম্বার 2 তে আসবে, কারণ শর্ত না মিললে তো প্রিন্টের কাজও করবে না, রিটার্নও হবে না। যখন মিলবে না, টপ আর ম্যাক্স স্টেপ সমান হবে না, তখন সে আসবে স্টেপ 2 তে। 2 তে এসে টপের ভ্যালু 1 বাড়িয়ে নিবে। কারণ আগে ধরো আমাদের এই চিত্র অনুসারে সে যদি 10 এর পাশে থাকে, তাহলে পরবর্তী ডাটাটা তো তার উপরে রাখতে হবে। 10 এর পাশে যখন টপ ছিল, তখন টপের ভ্যালু ছিল 2, তাকে 1 বাড়ানোর পরে সেইখানে ডাটা রাখতে হবে, তাই না? তা নাহলে তো আগের ডাটা 10 মুছে যাবে। সেই জন্য দেখো এখানে বলা হচ্ছে সেট টপ ইকুয়াল টু টপ প্লাস 1, টপের মান 1 বাড়াই নিচ্ছে, নেয়ার পর এবার সেট স্ট্যাক টপ ইকুয়াল টু আইটেম, স্ট্যাকের টপে আইটেমটাকে ঢুকাচ্ছি। স্ট্যাক টপ ইকুয়াল টু আইটেম, আইটেমটাকে স্ট্যাকের টপে রাখলো, তারপর রিটার্ন হচ্ছে।
খুব ছোট্ট একটা অ্যালগরিদম। দেখো, প্রথম স্টেপ নাম্বার 1 এ চেক করবে টপ আর ম্যাক্স স্ট্যাক সমান হয়ে গেছে কিনা। সমান পাইলে সে ওভারফ্লো ছাপাইয়া রিটার্ন হয়ে যাবে, আর কোনো কাজ করবে না। আর যদি সমান না পায়, সে স্টেপ নাম্বার 2 তে এসে টপের ভ্যালুটা 1 বাড়াবে, বাড়ায়ে ওই টপে স্ট্যাকের ওই টপ অ্যাড্রেসে আইটেমটা রেখে দিয়ে সে রিটার্ন হয়ে যাবে। 4 লাইনের একটা অ্যালগরিদম, কিন্তু এটা আসবে, এইটা আসবে, আর নইলে পপেরটা আসবে। হয় পুশের অ্যালগরিদম আসবে, আর না হলে পপের অ্যালগরিদম। একটা প্রতি বছর আসেই। এখন এটা নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হয় না, তাই না? ছোট্ট একটা স্যার অ্যালগরিদম। 3 নাম্বার স্টেপটা স্যার একটু রিপিট করে স্যার একটু। 3 নাম্বার স্টেপটাই আসল। আমরা কিন্তু একটা ডাটা পুশ করার জন্য অ্যালগরিদম বলতেছি, তাই না? তো সে পুশ করবে স্যার। কোথায়? পুশ করবে কোথায়? স্ট্যাকের টপে। কাকে? আইটেমকে, কোনো একটা ডাটাকে। Item. আইটেম মানে যেটাকে আমরা পুশ করতে চাই, সেটার নাম আইটেম, তাই না? জি স্যার। ওকে, এখন দেখো পপের অ্যালগরিদম উল্টো কাজ হবে। টপ যদি কমতে কমতে 0-তে চলে আসে, তার মানে হলো ওর ভিতরে আর মোছার মতো কোনো ডাটা নাই। এই জন্য আমরা বলতেছি টপ কি 0 হয়ে গেছে। আগেরটা কি বলছিলাম? টপ কি ম্যাক্স স্ট্যাকের সমান হয়ে গেছে, তাই বলছিলাম না? জি স্যার। কিন্তু এখন তো মুছতে যাচ্ছি, পপ করতে চাচ্ছি, মুছতে চাচ্ছি। সেজন্য আমরা বলতেছি যে টপ কি 0 হয়ে গেছে। টপ যদি নিচে নামতে নামতে 0-তে চলে আসে, তার মানে ওই স্ট্যাকের ভিতরে আর কোনো ডাটাই নাই, মুছবো কি? তখন বলা হচ্ছে যদি 0 পাওয়া যায়, টপের ভ্যালুটা যদি 0 হয়, তাইলে আন্ডারফ্লো কথাটা প্রিন্ট করো এবং রিটার্ন হয়ে যাও। নিচের কাজগুলো করা লাগবে। একদম আগেরটার উল্টা। আগেরটা চেক করেছে টপ কি ম্যাক্স স্ট্যাকে চলে গেছে কিনা, বাড়তে বাড়তে একদম ম্যাক্সিমাম জায়গাটা ফিল আপ হয়ে গেছে কিনা, সর্বোচ্চ জায়গাটা। আর এখন বলতেছি না, কমতে কমতে কি 0-তে চলে এসছে, তাহলে তো কোনো ডাটাই নাই, কাকে আমি পপ করব, তাই না? জি স্যার। আচ্ছা, এবার ধরো না 0 হয় নাই, তাহলে তো একটা ডাটা আছে কমপক্ষে, তাই না? কিছু ডাটা আছে। এখন বলা হচ্ছে যে ডাটাটা মুছবো সেটাকে আমরা একটা নামে ধরে রাখবো, আইটেম নামে। তাহলে সেট আইটেম ইকুয়াল টু স্ট্যাক টপ। ডান পাশের ডাটা বাঁ পাশে যায় না? জি স্যার যাই। আগেরটাই দেখো, স্ট্যাক টপ বাই আইটেম ডানে, তার মানে আইটেমটাকে স্ট্যাকের টপে রাখতে বলা হচ্ছে পুশের অ্যালগরিদমে। আর পপের অ্যালগরিদমে কি বলা হচ্ছে? স্ট্যাকের টপের ডাটাটা আইটেমে নিয়ে আসো। আইটেম ইকুয়াল টু স্ট্যাক টপ। স্ট্যাকের টপের ডাটাটা আইটেমে নিয়ে আসো, মানে আইটেম নামে আমরা এটা ধরে রাখলাম। ধরার পর মুছলাম কি করে? এটা মোছা হয়ে গেল কি করে? পপ মানে কিন্তু মুছে ফেলা। ওই যে দেখো, টপ ইকুয়াল টু টপ -1, টপের ভ্যালুটা 1 কমিয়ে দিচ্ছে। ধরো আমরা যদি এই চিত্র অনুসারে চিন্তা করি, এখন টপের ভ্যালু আছে কত? স্যার 5। 5। আমরা যদি টপের ভ্যালু 1 মাইনাস করে দেই, সে নিচেরটায় চলে আসবে না, 4-এ চলে জি আসবে না? স্যার পরে আসবে স্যার। তার মানে আমরা 5 মুছে দিলাম। কেন? কারণ পরের বার যে ডাটাটা আসবে সে 1 বাড়িয়ে 5-এই রাখবে, তখন ওইটা মুছে যাবে। এজন্য মুছতে হয় না, টপটাকে খালি 1 মাইনাস করে দিলেই হইল। টপটাকে নিচে নামাই দিলেই পরবর্তীতে যখন নতুন ডাটা আসবে, আগের ডাটাকে মুছে ওইখানে ঢুকবে। এই জন্য অ্যালগরিদমে আমরা এখানে বলছি যে সেট টপ ইকুয়াল টু টপ -1। এখন টপের ভ্যালু যত আছে তাকে 1 মাইনাস করে দাও, তাইলে এখন যে ডাটাটা আছে সেখান থেকে টপ সরে গেল, নিচে নেমে গেল, অটোমেটিক উপরেরটা মুছে যাবে। মানে ওইটা পরের বার নতুন ডাটা আসলে মুছে ফেলবে, তারপর রিটার্ন হয়ে যাবে। সো এই দুইটা অ্যালগরিদম খুব ভালো করে মনে রাখতে হবে, এবং এই দুইটার একটা আমরা ইনশাআল্লাহ পাবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এরপরে যাই। দেখো এখানে 3টা শব্দের কথা বলা হচ্ছে, ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স। নোটেশন বা এক্সপ্রেশন বলতে কি বোঝায়? ইকুয়েশন, আরো সহজ করে বললে, আমরা ছোটবেলা থেকে যে সমীকরণগুলা লিখে এসেছি, লেখা শিখেছি, সে a প্লাস বি ইন্টু সি ডিভাইডেড বাই ডি, এরকম যে ইকুয়েশন গুলা লিখি, এই যে লিখার যে স্টাইলটা, এটাকে ইনফিক্স এক্সপ্রেশন বা ইনফিক্স নোটেশন বলে।
নিচে দেখো তিনটা এক্সাম্পল আমরা দেখিয়েছি ইনফিক্স ইকুয়েশনের বা এক্সপ্রেশনের, ঠিক আছে? এই এক্সপ্রেশনে কি হয়, ইনফিক্স এক্সপ্রেশনে অপারেটর অপারেন্ডের মাঝখানে থাকে। যেমন এ আর বি দুইটা অপারেন্ড না? অপারেন্ড কি? ডাটা, জি তাই না? স্যার। জি স্যার। অপারেন্ড হচ্ছে ডাটা, এখানে এ আর বি হচ্ছে আমাদের ডাটা, আর মাঝখানে একটা চিহ্ন দিয়ে কম্পিউটারকে আমরা বুঝাচ্ছি যে এই দুইটা ডাটাকে সে কি প্রসেস করবে। আমরা বলে দিচ্ছি যোগের কাজ করো এই দুইটাকে নিয়ে। এই যে যে চিহ্নটা দিয়ে আমরা তাকে কোনো একটা অপারেশন বুঝিয়ে দেই, সেটার নামই তো অপারেটর। কালকে পড়েছিলাম, কালকে না কোন দিন? ও না, অপারেটর তোমাদের পড়াই না, ওটা আরেক গ্রুপ। ওকে, তাহলে অপারেটর হচ্ছে দুইটা অপারেন্টকে কম্পিউটার কি প্রসেস করবে সেই প্রসেস যে চিহ্ন দ্বারা বা শব্দ দ্বারা বলে দেওয়া হয় সেটা হচ্ছে অপারেটর। তো ইনফিক্স এক্সপ্রেশন বা ইনফিক্স নোটেশন আমরা তখনই বলবো কোন ইকুয়েশনকে যেটা আমরা জন্ম থেকে পড়ে এসেছি, যে দুইটা অপারেন্ডের মাঝখানে একটা অপারেটর থাকবে। যেমন এখানে বলা হচ্ছে বি আর সি গুণ করো, দ্বিতীয়টাতে বলা হচ্ছে বি আর সি গুণ করো, করে গুণফলটাকে এর সাথে যোগ করো। যোগ কর। বি আর সি গুণ করো, গুণ করে গুণফলটাকে এর সাথে যোগ করো। যোগ কর। আবার দেখো নিচেরটাতে কিন্তু প্রিসিডেন্স চেঞ্জ হয়ে গেছে, তাই না? এ আর বি কে ফার্স্ট ব্র্যাকেটে ঢুকানোতে এখন এ আর বি, এ প্লাস বি এর প্রিসিডেন্সটা মাল্টিপ্লিকেশনের চেয়ে বেশি হয়ে গেছে। ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা কম্পিউটারের ক্ষেত্রে জানি যে এটার কাজ আগে না করে বাইরের কাজ করবে না, তো সে আগে এ প্লাস বির কাজ করবে, এই যোগফলের সাথে সি গুণ করবে। রেজাল্ট কিন্তু দুইটার দুই রকম আসবে, তাই আসবে না? জি স্যার। কারণ গুণ করার পর যোগ করা আর যোগ করে এটা গুণ যোগ করা করার পরে গুণ। অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। সো এখানে প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এখানে এটা না। উদ্দেশ্য হচ্ছে আমরা অপারেটর গুলোকে অপারেন্ডের দুই অপারেন্ডের মাঝখানে ব্যবহার করব। যেমন গুণকে ব্যবহার করলাম কার মাঝখানে? বি আর সির মাঝখানে। আবার এইখানে গুণকে বি আর সির মাঝখানে ব্যবহার করি নাই, নিচেরটায় ব্যবহার করেছি এ প্লাস বি আর সি এর মাঝখানে গুণকে, কিন্তু উপরে দ্বিতীয়টায় আমরা বি আর সির মাঝখানে গুণকে ব্যবহার করেছি, এ আর বির মাঝখানে যোগের চিহ্নকে ব্যবহার করেছি। এই ধরনের ইকুয়েশন গুলাকে আমরা বলি ইনফিক্স নোটেশন। মনে রাখা সহজ, আমরা ছোটবেলা থেকে যে ইকুয়েশন লেখা শিখে এসেছি এটার নাম ইনফিক্স। আর প্রিফিক্স এবং পোস্টফিক্স দেখো নাম থেকেই বোঝা যায়। প্রিপেইড মোবাইলে কি করি আমরা? আগে টাকা ভরি, পরে কথা বলি। পোস্টপেইড মোবাইলে কথাটা তো বলে মাস শেষে গিয়ে বিল দেই। আগে কি টাকা লোড করা লাগে? না স্যার, স্যার টেলিফোনের মতো আর কি। তো এইখানে অপারেটর গুলা যদি অপারেন্ডের আগে থাকে তাহলে প্রিফিক্স ইকুয়েশন হয়ে যাবে। অর্থাৎ এ প্লাস বি না লিখে আমি যদি লিখতাম প্লাস এ বি, তাহলে বোঝা যেত এ আর বি কে যোগ করবে। যোগ করতে এই স্টাইলের লেখাটাকে বলা হচ্ছে প্রিফিক্স, অপারেটর আগে। আর পোস্টফিক্স এ বি প্লাস অপারেটর চলে যাবে পরে। দেখো প্রিফিক্স বা এটাকে আরেক নামে বলা হয় পলিশ। পলিশ নামে এক ম্যাথমেটিশিয়ান এটা সে উদ্ভাবন করছিল, যেটা এখন আমরা কম্পিউটারে ব্যবহার করছি। তার নামে নামকরণও করা হয়, প্রিফিক্স না বলে পলিশ নোটেশনও বলা হয়। তো এখানে কি হচ্ছে দেখো, এ প্লাস বি এটা ইনফিক্স, এটাকে যখন প্রিফিক্সে লিখবো প্লাস এ বি, কারণ ওই যে অপারেটর আগে থাকবে, অপারেন্ডের আগে থাকবে, মাঝখানে না। মাঝখানে হলে এটার নাম হবে ইনফিক্স। তাহলে মেইন পার্থক্য বুঝতে পেরেছি ইনফিক্স আর প্রিফিক্সের? জি স্যার। ওকে, একইভাবে নিচেরটায় দেখো এ প্লাস বি ইন্টু সি, এটা আমাদের ইনফিক্স এক্সপ্রেশন। এটাকে যখন তুমি প্রিফিক্সে নিবা, নিশ্চয়ই এ বির কাজ শেষ না করে সির কাজে যাবা না, কারণ এ বি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে। সুতরাং আমরা দেখো এ আর বির অপারেটরটাকে সামনে নিয়ে এসে লিখেছি প্লাস এ বি ইন্টু সি,
এই ইনটুটার এখন এ প্লাস এ বি থার্ড ব্রেকে ঢুকিয়েছে, এটা একটা অপারেন্ড হয়ে গেছে, তাই না? তার সাথে সি আছে মাল্টিপ্লিকেশন, সো সির মাল্টিপ্লিকেশন চিহ্নটা সামনে চলে আসলে দেখো ইকুয়েশনটা কেমন হবে, মাল্টিপ্লিকেশন প্লাস এ বি সি, তার মানে অপারেটর গুলো আগে তারপরে অপারেন্ড। কিন্তু অপারেটর গুলা তোমাকে সাজাইতে হবে, আগে যদি এখানে প্লাস আর পরে মাল্টিপ্লিকেশন দাও তাহলে কিন্তু সে ভুল করবে। তাকে সাজাইতে হবে এইভাবে যে এখানে প্রায়োরিটি কার বেশি, এ আর বি প্রিসিডেন্স বেশি, মানে এর কাজ আগে করতে হবে, সুতরাং এ বির অপারেটরটাকে আগে নিতে হবে, তারপর সির অপারেটরকে আগে নিতে হবে। ঠিক তেমনি নিচেরটায় দেখো বি সির প্রিসিডেন্স বেশি, সুতরাং এ কে প্রথম চেঞ্জ করি নাই, এর অপারেটর জায়গায় আছে, বিসির অপারেটরকে আগে সামনে নিয়ে এসেছি আমরা, আনার পর এইবার এ একটা অপারেন্ড আর এই বিসি সহ এই থার্ড ব্র্যাকেটের ভিতরটা একটা অপারেন্ড, তাদের সামনে চলে যাবে এ প্লাস, প্লাস চিহ্নটা, তাহলে প্লাস এ বিসি, ঠিক আছে? এই জায়গাটা 3 নাম্বারটা বুঝলে, 3 আর 2 বুঝলে যে কোনো ইকুয়েশন চেঞ্জ করতে পারবা। পরীক্ষায় এরকম একটা ছোট্ট ইকুয়েশন দিয়ে দেয়, বলে এই ইনফিক্স এক্সপ্রেশনটাকে তুমি প্রিফিক্সে রূপান্তর করে দেখো, দেখো খুব সহজে রূপান্তর হয়ে যায়। নিচেরটা দেখো একদম 4 নাম্বারটা, এ বি আর সিডি দুইটাই ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে এ বির প্লাস আগে যাবে, সিডির মাইনাস আগে যাবে, তারপর পুরো দুইটা আলাদা অপারেন্ট চিন্তা করে ভাগের চিহ্নটা সবার সামনে চলে যাবে, হয়ে গেল। এখানে আমার ধারণা তোমাদের কনফিউশন হইতে পারে, আমাকে প্রশ্ন করো। আছে কারো কোয়েশ্চেন? স্যার এই ভাগের চিহ্নটা আগে গেল কেন? আরে বাবা, আগে না গেলে তো প্রিফিক্স হবে না, প্রিফিক্সে সব অপারেটর অপারেন্ডের আগে যাবে, ঠিক আছে? তো তুমি ইনফিক্স এক্সপ্রেশনটা দেখছো, এ প্লাস বি, এটা ফার্স্ট ব্র্যাকেটে ডিভাইডেড বাই সি মাইনাস ডি, তাহলে এ প্লাস বির অপারেন্ড আগে যাবে, সেটা নিছি এখানে, এই যে এটা নিছি না, আমার কার্সার দেখতে পাচ্ছ? জি স্যার। এ প্লাস বির অপারেন্ড সামনে নিয়েছি, নেয়ার পর এই টোটাল জিনিসটা এখন একটা অপারেন্ট, তাই না? জি স্যার। আবার সি মাইনাস ডি এর মাইনাস সামনে এনেছি, এখন পুরোটা একটা অপারেন্ট, এখন এইটাকে এক্স ধরো আর এইটাকে ওয়াই ধরো, ধরলে এক্স আর ওয়াই সামনে ভাগের চিহ্ন যাবে না? জি স্যার। এই যে সামনে গেছে, যাওয়ার পরে এক্স আর ওয়াই পাশাপাশি বসে গেছে, এক্স মানে হচ্ছে প্লাস এবি, ওয়াই মানে হচ্ছে মাইনাস এডি। স্যার বুঝতে পারছি। আর কেউ? বুঝতে পারছি স্যার। ওকে, তারপরে দেখো পোস্টফিক্স, আগেরটার উল্টা। আগেরটা কি হয়েছিল, এ প্লাস বি কে প্রিফিক্সে নিতে গেলে প্লাস এ বি লিখেছি, এখন লিখতে হবে এ বি প্লাস, কারণ অপারেটর থাকবে পোস্ট, পরে, পোস্ট পেইড মোবাইল ইউজ করে পরে টাকা দিব, এখানে অপারেন্ড আগে অপারেটর পরে যাবে, অপারেটরের অবস্থানের উপর নামকরণ তো, এর জন্য ইনফিক্স মানে জায়গায় আছে, পোস্টফিক্স পরে, প্রিফিক্স অপারেটর আগে, ঠিক আছে? দেখো সবগুলো ইকুয়েশন এখানে আগেরটার মতো, খালি অপারেটরটাকে পিছনে নিয়ে যেতে হবে। প্রথম আমরা 2 নাম্বারটা কি করেছি, এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু আছে এটাকে আগে চেঞ্জ করতে হবে, এর জন্য এ বি প্লাস লিখেছি। এখন এটা পুরোটা একটা অপারেটর, ধরো এক্স, তার সাথে ইনটু আছে সি, তাইলে এক্স আর সি এর সামনে পরে চলে যাবে ইয়েটা অপারেটরটা, তাহলে এক্স আর সি বসছে, বসার পর অপারেটরটা পরে চলে গেছে, তাহলে এ বি প্লাস সি ইনটু, এটা হচ্ছে এ প্লাস বি ইনটু সি, এই ইনফিক্সের পোস্টফিক্স নোটেশন। ওই আগের চারটা এখানেও করে দেখানো হয়েছে।
তা এইখান থেকে এই যে ছোট ছোট ইকুয়েশন করলাম না, কিভাবে কনভার্ট করতে হয়, ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্স বা প্রিফিক্সে নিতে হয়, এইরকম একটা প্রশ্ন কিন্তু ছোট প্রশ্ন পেয়ে যাবে 1 মার্কের। এরপরে একটা বড় অ্যালগরিদম আছে, এটা আজকে আমরা করব না, এটা আগামী ক্লাসে করব। দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ এবং এই অ্যালগরিদমটা বড় প্রশ্ন হিসাবে আসে। এটা আসবেই, এই প্রত্যয় যোগ করছি আর কি, আসবেই, কারণ প্রতিবার দেখবা এটা থাকে, কেন জানি। তো এইটাকে আমি সহজ করার জন্য, এটা আগামী ক্লাসে বুঝাবো, আজকে এই চাপ মাথায় নেওয়ার দরকার নাই। এইটাকে সহজ করার জন্য দেখো পরের পেজে আমি এই ইয়েটাকে, অ্যালগরিদমটাকে বাংলায় কনভার্ট করেছি খুব সহজ করে, যাতে তোমরা মনে রাখতে পারো, এবং এইটুকু লিখে দিতে পারলে তো 6-6 পাওয়া যাবে, তাই না? অ্যালগরিদমে তো আর কাটাকাটির কিছু নেই, অ্যালগরিদম লিখতে পারলে অঙ্কের মতো ফুল মার্ক পাবা। তো এটা আমরা আগামী ক্লাসে বুঝি, সাথে একটা উদাহরণ আছে কিভাবে কাজ করে, বুঝতে সুবিধা হবে। এখানে ইংলিশ ভার্সনটাও দেওয়া আছে, যে কেউ যদি ইংরেজিতে লিখতে পারো ওকে, বাংলাটা বুঝে যাওয়ার পর কেউ চাইলে ইংরেজিতেও লিখতে পারবা, দেখবা সহজ হয়ে গেছে। তো আমরা এখানে প্রশ্ন আছে, আমি এখনই তোমাদের মেইলে ইয়েটা দিয়ে দিচ্ছি আর কি, স্লাইডটা। আগামী ক্লাসের আগে একটু নিজেরা চেষ্টা করলা, এই ইংলিশটা দরকার নাই, এই যে ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এর রূপান্তরের অ্যালগরিদম, এটা একটু নিজেরা বোঝার চেষ্টা করলা, তাইলে আমার বোঝাতে সুবিধা হবে। এখানে তারই একটা এক্সাম্পল দেয়া আছে কিভাবে নিতে হয় একটার পর একটা, না বুঝলে আমি বুঝাই দিব, বাট এইটুকু একটু দেখে আসা। আর এখানে প্রশ্ন দেয়া আছে যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, ঠিক আছে? আমি এখনই পাঠিয়ে দিচ্ছি স্লাইডটা, একটু দেখে টেখে আগামী দিন ক্লাসে যেন আমরা শুরু করি। তো এইখানেই শেষ করতে চাই আজকে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা রেজা স্যার আর আমি ছাড়া 11 জন তাও আজকে জয়েন করেছি, খারাপ না, একটু হলেও বরকত হয়েছে আমাদের আর কি অ্যাটেন্ডেন্সে। ঠিক আছে, তাইলে শেষ করি। কারো কিছু বলার আছে? স্যার বলার নাই স্যার, মানে 4th চ্যাপ্টারে স্যার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার ওই তুমি যে কি একটা অ্যালগরিদম। ল্যাপটপ থেকে জয়েন করছো? না স্যার, আচ্ছা, প্রবলেমটা কি? স্যার ওই আপনার একটা অ্যালগরিদম আছে। অ্যালগরিদম না, কি প্রবলেম সেটা বলতে হবে তো। অ্যালগরিদম স্যার একটু, 4th চ্যাপ্টার। স্যার ওই সার্চিং এর ক্ষেত্রে স্যার এটা পড়েছিলেন, ওইটা লিঙ্ক লিস্টের। লিংক লিস্টের সার্চিং অ্যালগরিদম এটা? জি স্যার। বলো। স্যার আবার একটু রিপিট করেন আর কি, ভালো না না, মতো তোমার মনে নেই। কনফিউশন কোথায়? আমরা একটা আইটেমকে খুঁজবো, এখানে অ্যালগরিদমে আইটেম মানে হচ্ছে, দেখো শুরুতেই বলছি, যাকে সার্চ করছি সে হচ্ছে আইটেম, তাই না? জি আর স্যার। প্রথমেই আমরা কোথা থেকে স্টার্ট হয়েছে, আমরা ধরে নিয়েছিলাম এই ছবিতে 3 নাম্বার লোকেশন থেকে আমরা ডাটা রাখা শুরু করেছি। সো ওই স্টার্টের ভ্যালুটা স্টেপ নাম্বার 1 এ পিটিআর এর ভ্যালু হিসাবে ধরছি। পিটিআর এখানে আমি একটার পর একটা লোকেশনকে অ্যাক্সেস করার জন্য পিটিআর কাউন্টার হিসাবে ব্যবহার করেছি। এজন্য পিটিআর এর মান শুরুতে স্টার্টের মান যত তত ধরে নিলাম, মানে 3। এইবার আমরা স্টেপ নাম্বার 2 তে এসে বলছি 3 নাম্বার স্টেপটা বারবার হইতে থাকবে যতক্ষণ না পিটিআর এর মান 0 পাওয়া যাবে, কারণ এক শূন্য সময় হবে। গিয়ে দেখবো আমরা 0 আছে, অর্থাৎ এরপরে আর কোনো ডাটা নাই। তো প্রথমেই কি করছি, আইটেম কম্পিউটারকে বলতেছি স্টেপ নাম্বার 3 তে যে ইফ
আইটেম ইকুয়াল টু ইনফো পিটিআর, ইনফোর পিটিআর এ, পিটিআর মানে এখন 3, ইনফোর পিটিআর এ যে ডাটাটা আছে সেটা যদি আইটেমের সমান হয় তাইলে তুমি লকের ভ্যালুটা, পিটিআর এর ভ্যালুটা লকের ভ্যালু ধরে ছাপাই দাও, ঠিক আছে, এবং এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাও, পেয়ে গেছি আমি। আর যদি না পাও, না মিলে, তাহলে পিটিআর এর মানটা চেঞ্জ করো, অর্থাৎ ওর লিংকে কত আছে সেটাকে পিটিআর এর মান হিসাবে ধরো। লিংকে আছে 2, এবার পিটিআর এর মান 2 ধরবে, ধরে আবার স্টেপ নাম্বার 3 তে যাবে, আইটেমের মান আবার মিলাবে ইনফো 2 এর সাথে। ইনফো 2 তে আছে 67, যদি মিলে যায়, আমরা যদি 67 কে খুঁজে থাকি, অর্থাৎ আইটেমের মান যদি 67 দিয়ে থাকি আমাদের প্রোগ্রামে, তাইলে মিলে গেলে সে লকের মান, পিটিআর এর মান ধরে এইটা ছাপিয়ে দিয়ে, অর্থাৎ আমাদেরকে ছাপাই দিবে যে 2 নাম্বার লোকেশনে ডাটাটা আছে এবং সে বের হয়ে যাবে এই প্রোগ্রাম থেকে। না হলে সে তারপরের পিটিআরটা সেট করবে এখানে, অর্থাৎ পরের ডাটাটা লিংকের কততে আছে, লিংক থেকে জেনে নিবে, পরেরটা আছে 5 এ, সো পিটিআর 5, এবার গিয়ে আইটেমকে 5 এর সাথে মিলাবে। এইভাবে ঘুরতে ঘুরতে যদি শেষ পর্যন্ত না পায়, তাইলে এসে কোথায় গিয়ে সে থামবে, পিটিআর এর মান যখন 0 পাবে তো তখন থামবে। ওই 0 গিয়ে থামার আগে, 0 গিয়ে যখন থামবে, থামার পর সে স্টেপ নাম্বার 4 এ আসবে, আসলে পিটিআর এর মানটা ছাপাবে, ছাপাইয়া থামবে, তখন আমি পিটিআর এর মান পাবো 0, নাল, তাতে বুঝবো আইটেমটা পাওয়া যায় নাই, ঠিক আছে।